হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর আমরা ইংলিশ ফার্স্ট চ্যাপ্টার টেলস অফ ভোলা গ্রান্ডপা, আজকে এই চ্যাপ্টারের পার্ট 2 আমরা পড়ব। তো দেখো, পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। পার্ট 1-এ আমরা যেটুকু পড়েছিলাম সেটা আমি একটু সামারি করে দিচ্ছি। আমরা পার্ট 1-এ পড়েছিলাম যে আমি আগেই তোমাদের বলেছিলাম যে এই গল্পটা পুরোপুরি ফানি ইনসিডেন্টে ভর্তি, মানে দাসের লেখা। ভোলা গ্রান্ডপা বলে কোনো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের তার সরলতা এবং তার ভুলে যাওয়া যে অভ্যাস, সেখান থেকে বিভিন্ন ধরনের ফানি ইনসিডেন্ট কিন্তু তৈরি হয়েছে এবং সেই সমস্ত ঘটনায় কিন্তু এই টেক্সটটা পুরো ভর্তি। তো এরকম দুটো টেক্সট কিন্তু, এরকম দুটো ফানি ইনসিডেন্ট কিন্তু এর আগে আমরা পড়েছিলাম। সেটা কি, যে ভোলা দাদু তিনি একবার উৎসবে ফিরেছিলেন, উৎসবে গিয়েছিলেন, সেখান থেকে যখন তিনি ফিরছিলেন তখন কিন্তু তিনি তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন। এরকম একটা ফানি ইনসিডেন্ট আমরা পেয়েছি। এছাড়াও আমরা এটাও পেয়েছি যে আমাদের লেখক এটাও বলেছেন যে একবার ভোলা দাদু তিনি কী করেছিলেন, তিনি তিনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন তিনি ঘুমোচ্ছিলেন সেই সময় তিনি সেই মিড ডে ন্যাপে সেই সময় তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা এরকমই ছিল যে তিনি একবার দেখেছিলেন যে জলদস্যুরা বিশাল বড় একটা সম্পদের বাক্সকে তাদের বাড়ির পাশে যে সমুদ্র সৈকত সেখানে একটা ঢিপির তলায় লুকিয়ে রেখেছিল। এই ঘটনা যখন লেখকের বাবা এবং তার বন্ধুর কাছে তিনি বললেন, তখন কিন্তু লেখকের বাবা এবং তার বন্ধুরা সেই জায়গায় অনেক খোঁড়াখুড়ি করেছে, অনেক কষ্ট করেছে, অনেক সময় নষ্ট করেছে। কিন্তু পরে তিনি এসে বললেন যে আসলে ওখানে কোনো সম্পদ নয়, আসলে তিনি যেটা বলেছেন এটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন তিনি ঘুমোচ্ছিলেন সেই সময় তিনি একটা স্বপ্নে জাস্ট দেখেছিলেন। তো এমন একটা ফানি ইনসিডেন্ট কিন্তু এর আগে আমরা পেয়েছি। তো আজকের আমরা এর আরেকটা ঘটনাও আমরা পেয়েছি যে ভোলা দাদুর ব্যাপারে, যে ভোলা দাদু তিনি কী করেছিলেন, তিনি একবার সুন্দরবনে তিনি গ্রেট অ্যাডভেঞ্চারে গিয়েছিলেন। এবার সুন্দরবনে তিনি সেখানে উইকলি মার্কেট, সাপ্তাহিক মার্কেট থেকে তিনি যখন বাড়িতে ফিরছিলেন তখন তিনি দেখতে পেলেন যে তার পিছনে 5 গজের দূরত্বের মধ্যে তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের চাপা গর্জন তিনি শুনতে পেলেন। এবং যখন তিনি চাপা গর্জনটা শুনতে পেলেন তখন তিনি পিছন দিকে তিনি খুব ভীত সন্তুষ্টভাবে তিনি পিছনে ঘুরে তাকালেন এবং দেখলেন যে একটা বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার, তার জলজলে চোখগুলো, সেই চোখগুলো কিন্তু ভোলা দাদুর মুখের দিকে এক দৃষ্টিতে সেই জলজল করে তাকিয়ে আছে। এটা ভোলা দাদু দেখলেন। আমরা এই পর্যন্ত কিন্তু পার্ট 1-এ আমরা পড়েছিলাম। এরপর থেকে আমরা পার্ট 2 আজকের পড়ব। চলো, তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে নিও, তাহলে তোমাদের পার্ট 2টা বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ। চলো। ভোলা গ্রান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা দাদু ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ ক্লাইম্বড আপ গিয়ে উঠে পড়লো এই নিয়ার বাই কাছের বেনিয়ান ট্রি, একটা বট গাছ। অর্থাৎ ভোলা দাদু যখন দেখতে পেল তার পিছনে চাপা গর্জন রয়্যাল বেঙ্গল টাইগারের, তিনি ঘুরে দেখলেন একটা বাঘ। তখন তিনি এতটা ভয় পেলেন যে তিনি পাশে একটা বট গাছ ছিল, সেই বট গাছে তিনি ছুটে গিয়ে উঠে পড়েছেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times। দ্য টাইগার রোড, টাইগার মানে বাঘ, রোড মানে কি গর্জন করলো, অ্যান্ড সার্কেল এবং ঘুরপাক খেলো, দ্য ট্রি ওই গাছের চারপাশে, অ্যাবাউট প্রায় 100 times, প্রায় 100 বার। অর্থাৎ যখন রয়্যাল বেঙ্গল টাইগার আর যখন ভোলা দাদু গাছে গিয়ে উঠে পড়লো তখন ওই রয়্যাল বেঙ্গল টাইগার কী করলো, ওই গাছের চারপাশে, যে গাছটাতে ভোলা দাদু গিয়ে উঠে পড়েছিল ওই গাছটার চারপাশে প্রায় 100 বার সে ঘুরপাক খেয়েছে। আর কি করেছে, শুধু গর্জন করেছে। দেন ই সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। দেন তারপরে ইট সেটেল ডাউন, এ গিয়ে বসে পড়লো আন্ডার এ বুশ, একটা ঝোপের মধ্যে, বুশ মানে ঝোপ, একটা ঝোপের মধ্যে, উইদাউট না সরিয়ে, টেকিং ইটস আইস এর চোখগুলো সরায়নি, অফ হিম তার থেকে। অর্থাৎ যখন ভোলা দাদু গাছে গিয়ে উঠে পড়লো তখন সেই গাছের চারপাশে তো সে বাঘটা অনেকবার পাক খেয়েছে, অনেকবার গর্জন করেছে, করার পরে কী করলো, পাশে একটা ঝোপের মধ্যে বাঘটা গিয়ে সেখানে বসে পড়লো এবং বসে বসে কী করছে, সে এক দৃষ্টিতে কিন্তু ভোলা দাদুর দিকে তাকিয়ে আছে। ভোলা দাদুর থেকে কিন্তু সেই বাঘটা চোখ একদমই সরাচ্ছে না। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। উইথ নাইটফল মানে কি, রাত বাড়ার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ওই জঙ্গল, গ্রিউ বাড়লো কি, ডার্ক আরও অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট এবং চুপচাপ হয়ে গেল। অর্থাৎ যখন রাত বাড়লো তখন কি হলো, জঙ্গল আরও বেশি অন্ধকার হয়ে গেল। একে গভীর জঙ্গল, তাহলে গভীর জঙ্গল যখন আরও বেশি ঘন ঘটা হয়ে যাবে, আরও বেশি অন্ধকার হয়ে যাবে। আর কি হলো, আর জঙ্গলটা পুরো চুপচাপ হয়ে গেল। ভোলা গ্রান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু
কুড হিয়ার, সে শুনতে পাচ্ছিল দ্য টাইগার, ওই বাঘের বিটিং ইটস টেল, ওই বাঘ তার লেজটাকে নাড়াচ্ছিল, সেই আওয়াজ শুনতে পেয়েছিল। কীভাবে? অন দ্য ড্রাই লিপস, শুকনো পাতার ওপরে। অর্থাৎ ভোলা দাদু যখন দেখলো যে পুরো রাত হয়ে গেছে, অন্ধকার আরও বেশি বেড়ে গেছে, তখন কিন্তু তিনি বাঘটাকে দেখতে পাচ্ছিল না। কিন্তু যখন ওই বাঘটা ঝোপের মধ্যে বসে বসে কী করছিল, সে তার লেজ নাড়াচ্ছিল, আর তখন শুকনো পাতায় লেজের ধাক্কা লেগে কী হচ্ছিল, খড়খড় করে আওয়াজ হচ্ছিল। সেই আওয়াজটা কিন্তু ভোলা দাদু শুনতে পাচ্ছিল। তখন কিন্তু ভোলা দাদু অনুমান করতে পারছিল যে ওই জায়গাটা বাঘ আছে, কারণ ওই যে লেজ নাড়ার যে আওয়াজ পাচ্ছিল সেটা শুনে তিনি বুঝতে পেরেছিলেন। আওয়ার্স পাস্ট, এইভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। ভোলা দাদু সেই বট গাছের উপরে গিয়ে বসেছেন, আর সেই ঝোপের মধ্যে কিন্তু বাঘটা ভোলা দাদুর জন্য কিন্তু অপেক্ষা করছে। এইভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস, এইভাবে সারা রাত কেটে ভোর হয়ে গেল। ডন ব্রোক, ডন মানে ভোরের বেলা, ভোর হয়ে গেল। উইথ দ্য কুইং, ডাক, কিসের ডাক? অফ ডাবস, ঘুঘু পাখি। অর্থাৎ যখন ভোর হয়ে গেল সারা রাত কেটে, আর কি হলো না, ভোর হতে তখন ঘুঘু পাখি ডাকছে। ভোলা গ্রান্ডপা কেম ডাউন, ভোলা গ্রান্ডপা, ভোলা দাদু কেম ডাউন, নিচে নেমে এলো। অর্থাৎ সেই যে সন্ধ্যাবেলা ভোলা দাদু বাঘের ভয়ে বট গাছে উঠেছিল, সারা রাত সে সেখানে ছিল। এবার কি হলো, ভোর যখন হয়েছে, ঘুঘু পাখি ডাকতে আরম্ভ করেছে, তখন কিন্তু সেই গাছ থেকে ভোলা দাদু নিচে নেমে এলো। দিয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট আর লিটিল অ্যাওয়ে, দিয়ার ওয়াজ, সেখানে ছিল, এ গ্রুপ অফ মেন, একদল মানুষ, অন এ মাউন্ট, একটা ঢিপির ওপরে, এ লিটিল অ্যাওয়ে, অল্প একটু দূরে। অর্থাৎ ভোলা দাদু যখন সেই বটগাছ থেকে নেমে এলো, সেখান থেকে অল্প একটু দূরে একটা বিশাল বড় মাটির ঢিপি ছিল, এবং সেখানে কিন্তু একদল মানুষ সেই ছিল। এবং ভোলা গ্রান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা গ্রান্ডপা, ভোলা দাদু ক্লাইম্ব দ্য মাউন্ট, ওই মাটির ঢিপের উপরে উঠল। অ্যানে রিকোয়েস্টেড, এবং অনুরোধ করলো, দ্য ফার্স্ট ম্যান, প্রথম লোকটাকে, হি স, যাকে সে দেখেছিল, ফর সাম ওয়াটার, কিছু জলের জন্য, টু ড্রিঙ্ক, পান করতে চায়। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ভোলা দাদু ওই গাছ থেকে নামার পরে খুব কাছে একটা বড় মাটির ঢিপি ছিল, সেখানে একদল মানুষ ছিল, সেখানে ভোলা দাদু গেল এবং সেই ঢিপির উপরে উঠল। ওঠার পরে সেখানে প্রথম যে মানুষটাকে তিনি দেখেছিলেন, সেই মানুষটার কাছে কিন্তু তিনি পান করার জন্য কিন্তু তাকে কিছুটা জল চাইল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, এবং যে মানুষটার কাছে তিনি জল চাইলেন, সেই মানুষটা কিন্তু দেখেছে যে ওখানে বাঘটা অপেক্ষা করছে। বলছে দ্য ম্যান হ্যাড সিন, সেই মানুষটি দেখেছে দ্য টাইগার ওয়েটিং, বাঘটিকে অপেক্ষা করতে। অর্থাৎ ভোলা দাদু যখন গাছ থেকে নেমে চলে গেল সেই লোকটার কাছে গিয়ে জল চাইছে, তখন কিন্তু সেই লোকটা কিন্তু ওখানে ঝোপের মধ্যে যে বাঘটা অপেক্ষা করছে, সে কিন্তু সেটা দেখেছে। হি ওয়াজ মাছ বিওয়াইল্ডার, হি ওয়াজ, সে ছিল, মাছ বিওয়াইল্ডার, মাছ মানে প্রচুর, বিওয়াইল্ডার মানে বিভ্রান্ত হওয়া। তিনি কিন্তু খুব বিভ্রান্ত হয়ে গেছিলেন, তিনি হতবাক হয়ে গেছিলেন। অর্থাৎ ভোলা দাদু গাছ থেকে নেমে ওই লোকটার কাছে চলে গেল, আর ওখানে বাঘটা অপেক্ষা করছে, বাঘটা ভোলা দাদুকে কিছু বলল না, ওই জন্য কিন্তু লোকটা এটা দেখে সে অবাক হয়ে গেল। বলছে হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্রান্ডপা, হি আস্কড ভোলা গ্রান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, কী জিজ্ঞাসা করলো? হোয়াট ইজ ইউর সিক্রেট, আপনার রহস্যটা কী? অর্থাৎ ভোলা দাদুকে বলছে আপনার রহস্যটা কী, আপনার ব্যাপারটা কী, বিষয়টা কী বলুন তো? যে দ্যাট, যে ইউ সিম্পলি ওয়াক পাস্ট, আপনি একদম সিম্পলভাবে, সরলভাবে আপনি হেঁটে চলে এলেন, দ্য হাংরি বিস্ট, ওই ক্ষুধার্ত যে পশু বাঘটা আছে তার পাশ দিয়ে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এই বাঘটা কিছুই করলো না। অর্থাৎ বলতে চাইছে, আচ্ছা আপনার ব্যাপারটা কী বলুন তো? ওই যে ওখানে যে বাঘটা বসে আছে ক্ষুধার্ত পশু, ওর পাশ থেকে আপনি একদম সিম্পলভাবে হেঁটে চলে এলেন, এতটুকু ভয় আপনার মধ্যে আমি দেখতে পেলাম না। আর কি হলো না, ওই বাঘটাও যে বসে আছে, ও যে অপেক্ষায় আছে, ওই বাঘটাও কিন্তু আপনার কিছুই করলো না, আর আপনি ওই বাঘের পাশ থেকে সিম্পলভাবে হেঁটে চলে এলেন। তো ব্যাপারটা কি? দেখো এবার আমি তোমাদের এখানে একটা কথা বলি। আসলে কি বলতো, ওই যে আমরা আগে জেনেছি যে ভোলা দাদু একটা ভুলে যাওয়ার অভ্যাস আছে। ভোলা দাদু সন্ধ্যাবেলায় কী ঘটনা ঘটেছিল, ভোলা দাদু কিন্তু ভোর হতে সেসব ভুলে গেছে। সেই জন্য কিন্তু ভোলা দাদু ওখান থেকে গাছ থেকে নেমে সে সিম্পলভাবে হেঁটে চলে এসে সে বাঘটাকে ভয় পায়নি। আসলে ওখানে যে বাঘটা আছে সেটা ভোলা দাদুর মনে নেই, আর কালকে রাত্রে যে কী ঘটনা ঘটেছিল সেটাই আসলে ভোলা দাদুর মনে নেই। সেই জন্য কিন্তু ভোলা দাদু সিম্পলভাবে ওখান থেকে হেঁটে চলে এসেছে, সে বাঘটাকে লক্ষ্য করেনি বা বাঘটার কথা তার আদৌ মনেই ছিল না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়ার্নিং, দ্য টাইগার, ওই বাঘটি ওয়াজ স্ট্রেচিং, স্ট্রেচ মানে কি প্রসারিত করা, বলে সে প্রসারিত করছিল ইটস লিম্বস, এর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, অ্যান্ড ইয়ার্নিং, এবং হাই তুলছিল, ইয়ার্নিং মানে হাই তোলা। অর্থাৎ বাঘটা ওখানে বসে বসে কী করছিল, সে যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যেন হাত পা ভাঙি, ওই রকম বাঘটা ওখানে হাত পাগুলো প্রসারিত করছিল আর বাঘ হাই তুলছিল।
দেন ভোলা গ্রান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। দেন তারপরে ভোলা গ্রান্ডপা ভোলা দাদু রিমেম্বার্ড তার মনে পড়ে গেল দ্য টাইগার ওই বাঘের কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট এবং তখন সে তার দিকে তাকালো। অর্থাৎ ভোলা দাদুকে যখন সেই লোকটা বলল যে ওখানে বাঘটা তো অপেক্ষা করছে আপনার জন্য, আর আপনি ওখান থেকে চলে এলেন সিম্পলি, আপনি বাঘটিকে একদম ভয় পেলেন না, আর বাঘটা আপনারও কিছু করলো না, রহস্যটা কি? যখন কিন্তু লোকটা ভোলা দাদুকে এই কথা জিজ্ঞাসা করেছে তখনই কিন্তু ভোলা দাদুর সেই রাত্রের কথা মনে পড়ে গেছে। ভোলা দাদু কিন্তু সেই রাতে বাঘের কথা তখন মনে পড়ে গেছে, বলে হ্যাঁ বাঘ তো আমাকে তাড়া করেছিল, হ্যাঁ ওখানে তো বাঘ ছিল। তখন তিনি কী করেছেন, তিনি খুব ভয়ে ভয়ে তখন তিনি ভয়ের সেই বাঘটার দিকে কিন্তু তখন তিনি তাকাচ্ছেন। ভোলা গ্রান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। বলছে ভোলা দাদু অলমোস্ট প্রায় লস্ট হারিয়ে ফেলেছিল হিজ সেন্সেস তার জ্ঞান তার চেতনা ইন ফিয়ার ভয়। যখন লোকটা তাকে ভোলা দাদুকে জিজ্ঞাসা করে দিল, বলল যে ওই যে ওখানে যে বাঘটা রয়েছে আপনারা কিছুই করলো না, আপনিও চলে এলেন, তখন কিন্তু সেই বাঘের কথা তখন তার মনে পড়ে গেল। তখন কিন্তু ভোলা দাদু বাঘটার দিকে তাকালো এবং বাঘটার দিকে তাকিয়ে তিনি এতটা ভয় পেয়েছেন যে তিনি প্রায় জ্ঞানহারা হয়ে গেছিলেন। হি রিয়ান ব্যাক হোম। তারপর তিনি সেখান থেকে খুব দৌড়ে একদম তার নিজের বাড়িতে তিনি চলে গেলেন। হাফ আ সেঞ্চুরি লেটার ভোলা গ্রান্ডপা লেফট আস ফর ইভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। বলছে হাফ আ সেঞ্চুরি লেটার প্রায় অর্ধ শতাব্দী পরে, অর্ধ শতাব্দী মানে কি 100 বছরে কিন্তু 1 শতাব্দী হয়, আর 50 বছরে হবে অর্ধ শতাব্দী। বলছে এরকম অর্ধ শতাব্দী পরে অর্থাৎ 50 বছর পরে ভোলা গ্রান্ডপা ভোলা দাদু লেফট আস আমাদেরকে ছেড়ে চলে গেলেন ফর ইভার চিরকালের জন্য, ওয়ান মর্নিং একদিন সকালবেলায়, অ্যাট দ্য এজ অফ 95 95 বছর বয়সে। অর্থাৎ ভোলা দাদু একদিন সকালবেলায় 95 বছর বয়সে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। যে ঘটনাটা আজকে ঘটেছে এই ঘটনা প্রায় 50 বছর পরে গিয়ে ভোলা দাদু কিন্তু একদিন সকালবেলা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। তখন ভোলা দাদুর বয়স ছিল 95 বছর বয়স। হিজ 80 year old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। হিজ 80 year old তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী ল্যামেন্টেড মাচ, সে কিন্তু ল্যামেন্টেড মানে কি শোক করা, শোক করেছিল মাছ প্রচুর। অর্থাৎ তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী যখন ভোলা দাদু মারা গেল তখন কিন্তু তিনি খুব শোক করেছিলেন। সি সেড উইথ আ সাই, সে বলল উইথ আ সাই, একটা নিঃশ্বাস সে বলল, মানে সে খুব মানে আমরা দেখবে অনেকটা শোক পেলে আমরা দেখবে একটা খুব জোরে একটা নিঃশ্বাস ফেলি, বলে এইরকমভাবে তিনি নিঃশ্বাস পেলেন। এবং দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। এবং তিনি বলেন কি যে ওল্ড ম্যান এই বৃদ্ধ মানুষটা মাস্ট হ্যাভ অবশ্যই ফরগটেন ভুলে গেছে টু ব্রিথ নিঃশ্বাস নিতে। অর্থাৎ তিনি তো জানেন, আমরা তো আগেই জেনে যে ভোলা দাদু ভুলে যাওয়ার অভ্যাস ছিল, সেই জন্য কিন্তু তার স্ত্রী তিনি শোক করছেন আর তিনি আর্তনাদ করতে করতে এই কথাই বলছেন যে মনে হয় এই বৃদ্ধ মানুষটি তিনি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে গেছেন। তো এটাই বলে কিন্তু তিনি সান্ত্বনা পাচ্ছেন। তো এটাই ছিল আমাদের গল্প। তো আমরা আজকে পার্ট 2টা পড়লাম। তো এরপরে আমরা এই মানে সমস্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে এই চ্যাপ্টারের পরের ভিডিওতে আমরা এদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে দেবো। এই চ্যানেলে তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত সাবজেক্টের তোমরা ক্লাস পাবে। আস্তে আস্তে সমস্ত ভিডিও আমরা আপলোড করে দেবো, তোমরা ক্লাস পাবে। তো আর যারা চাকরির পরীক্ষা দিতে চাইছো তারা কিন্তু এখানে ইংলিশ এবং চাকরির পরীক্ষার জন্য আমাদের সমস্ত সাবজেক্টের প্রিপারেশান কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আর তার পাশাপাশি যে যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, আমরা স্পোকেন ইংলিশেরও ভিডিও কিন্তু আপলোড করেছি, অলরেডি 2টো ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আস্তে আস্তে রোজ এখানে ভিডিও আপলোড করা হবে। তো স্পোকেন ইংলিশ প্লাস চাকরি প্রিপারেশান প্লাস ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও এই চ্যানেলে পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে।